আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি কিছু মনে করনি তো বাবার কথায়? যদি মনে করতাম তাহলে আপনি কি করতেন? সুপ্রভার এরকম প্রশ্নে অনিল অবাক হলো, আমতা আমতা করে বলল, কি করব বলো, বাবার হয়ে আমি ক্ষমা চাইছি, কিছু মনে করিও না আর। ছি ছি ছি, আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি আমার চেয়ে বয়সে কত বড় মানুষ। আমি এমনিও কিছু মনে করিনি, আন্দাজ করেছিলাম হয়তো এরকমটা হবে, সেজন্য তেমন কিছু মনে করেন। অনিলও চুপ রইল আর উত্তর না দিয়ে। সুপ্রভাও চুপ করে রইল। দুজনের ভিতর নীরবতা কাজ করছে, কেউ মুখ খুলে কথা বলছে না, যেন কথা বলতেই মানা। সুপ্রভাও আর চোখে অনিলের দিকে তাকাচ্ছে মাঝে মধ্যে, পুরোপুরি দৃষ্টি মেলে তাকাতে যেন লজ্জা লাগছে বেশ। নীরবতা ভেঙে অনিল কথা বলল, চলো তাহলে ভেতরে যাওয়া যাক। আপনার বাড়ির ভেতর? হ্যাঁ চলো, আমার মাকে দেখবে না? কিন্তু রূপা, ও যে কোথায় গেল আপনার বন্ধুর সাথে? চিন্তা করিও না, জুনায়েদের সাথে আছে রূপন্তী। তুমি ভেতরে চলো, জুনায়েদ ঠিক ওকে সামলে নেবে বেশ ভালো করে। সুপ্রভা ভিতরে গেল, আগেই বড় ড্রয়িং রুমে গেল অনিলের পিছু পিছু। সেখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এখানে দাঁড়িয়ে আছো কেন সুপ্রভা? চলো তোমাকে মায়ের রুমে নিয়ে যাই। মাকে এখানে পাবে না, মা এসব পছন্দ করে না। নেহাত বাবার বন্ধু বান্ধব আছে, সেজন্য ছোট্ট করে অনুষ্ঠান করেছে। সিঁড়ি বেয়ে সুপ্রভা অনিলের পিছু পিছু উঠে গেল। দরজা খুলে অনিলের মায়ের রুমে। অনিলের মা সুনেরা বেগম বিছানায় আধশোয়া হয়ে শুয়েছিলেন। ছেলেকে দেখতে পেয়েই উঠে বসলেন। মা, ও সুপ্রভা, যার কথা তোমাকে বলেছিলাম। রূপন্তীও এসেছে, ও নিচে জুনায়েদের সাথে গল্প করছে। অনিলের সুপ্রভাকে এভাবে পরিচয় করাতে দেখে লজ্জা লাগলো। অনিল সুপ্রভার সম্পর্কে তার মাকে কি বলেছে সেটা জানার জন্য মন আকুপাকু করছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? অনিলের মা সুনেরা বেগম হাসি মুখে সালামের জবাব দিলেন। বাহ, তোমাকে তো বেশ সুন্দর দেখতে। বড় কথা, এরকম সুন্দর করে পরিপাটি হয়ে এসেছো, দেখতেও কত সুন্দর লাগছে। তোমার নামের মতনই দেখতে সুন্দর তুমি। সুপ্রভা অনিলের মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে জবাব দেয়, ধন্যবাদ আন্টি, আপনিও খুব সুন্দর। সেদিন আর নেই যে সুন্দর বলবে, বয়সের ছাপ পড়েছে চেহারাতে। যাক, তুমি বলেছো, এতেই আমি খুশি। তুমি বসো মা, তোমার জন্য নাস্তা পানি রোকেয়াকে দিয়ে আমি আনাচ্ছি। অনিলের মা রোকেয়াকে ডাক দিতেই রোকেয়া এসে হাজির। সুনেরা বেগম বলে দিলেন নাস্তা আনতে। কিছুক্ষণের ভিতর নাস্তাও নিয়ে উপস্থিত হয় রোকেয়া। বিভিন্ন রকমের খাবার সাজিয়ে পরিবেশন করা হয়েছে সুপ্রভার সামনে। বোঝাই যাচ্ছে বেশ দামি দামি আইটেমের খাবার সব। নাও মা, কিছু খেয়ে নাও। সুপ্রভার একবার অনিলের দিকে তাকালো। অনিল হাসি মুখে তাকিয়ে আছে, যেন সে যা চাইছিল তাই হচ্ছে। সেজন্য খুশি উপচে পড়ছে। আন্টি মাফ করবেন, এটা অনেক দামি দামি খাবার আছে যা আমার পক্ষে খাওয়া সম্ভব না। তবে আপনি যখন বলছেন তখন আমি শরবতটুকু খেলাম, না হয় কিছু তো খেলাম। সুপ্রভা শরবতের গ্লাসটা হাতে নিয়ে একটুখানি শরবত খেয়ে রেখে দিল। সুনেরা বেগম আর অনিলের মনে প্রশ্ন, সুপ্রভা কিছু খেলো না কেন? প্রশ্ন করে ফেলল, কিছু খেলে না কেন তুমি? খাবার পছন্দ হয়নি? অন্য কিছু আনাবো? না আন্টি, বরং যে সমস্ত আইটেমের খাবার আমাকে খেতে দিয়েছেন, এই খাবারগুলো আমি বা আমার পরিবার খুব সহসা খেতে পারি না বললেই চলে। বলতে দ্বিধা নেই, আমার বাবা একজন রিক্সা চালক, সুতরাং এত দামি খাবার আমরা খেতে পারবো না, নিশ্চয় বুঝেছেন। তবে সেজন্য আমার একটু অভিযোগ নেই, বরং আমি ভালো আছি। এখন এখানে এসে এত ভালো ভালো খাবার খাবো, আর ওখানে আমার বাবা মা ডাল ভাত খাবে, আর আমি এদিকে তাদের ছেড়ে এত ভালো ভালো খাবার খাবো, এটা যে আমার দ্বারা সম্ভব না। আমরা মিলেমিশে থাকি সবাই। তবে আপনি মন খারাপ করবেন না, আপনি আমাকে ভালোবেসে খেতে দিছেন, সেজন্য শরবতটুকু তো খেলাম আন্টি। অনিল চুপ করেই রইল। সুনেরা বেগম কিছুক্ষণ চুপ করে থেকে সুপ্রভার মাথায় হাত রেখে বললেন, শুনেছি তুমি এই আর 1 মাস পর এসএসসি পরীক্ষা দিবে। বয়স তো তেমন বেশি না, মাত্র 17। অথচ তোমার জ্ঞান বুদ্ধি আমাকে মুগ্ধ করেছে মা। তোমার বয়স দেখে কেউ বলতে পারবে না তোমার জ্ঞান বা ভালো ব্যবহারের অভাব আছে। বোঝাই যাচ্ছে তোমার বাবা মা কতটা আদর্শ শিক্ষা দিয়ে তোমাকে বড় করেছে। এরকম করে কয়জন ভাবতে পারে বলো? বেশ খুশি হলাম।
সুপ্রভা এতক্ষণ চুপচাপ থাকলেও এবার হেসে উঠল। কিছুক্ষণ অনিলের মায়ের সঙ্গে কথা বলল, বসে বসে নানান ধরনের গল্প গুজব করতে লাগলো। হাসি মুখে গল্প করছে দুজন, কেউ বলবে না ওনারা প্রথমবার কথা বলছেন। অনিল নীরব শ্রোতা হয়ে সব শুনছে, বেশ ভালোই লাগছে তার। আন্টি এবার যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, যেতে হবে আমাকে। অনিল ভাইয়ার জন্মদিনে এসছি, ওনার কথা রাখতে এবার যাই। সুনেরা বেগম অবাক দৃষ্টিতে তাকিয়ে পড়লেন। অনিল ভাইয়া? অনিল ব্যাপারটা বুঝতে পেরে সুনেরা বেগমকে সঙ্গে সঙ্গে চুপ করতে বললেন। মা ও ছেলের কথা অনুযায়ী চুপ হয়ে গেল। সুপ্রভাকে আর কিছু বলল না। আবার আসিও মা, তোমাকে আমার বেশ লেগেছে। সুপ্রভা মুচকি হেসে অনিলের সঙ্গে সেই রুম থেকে বেরিয়ে যায়। আমার মাকে তো জয় করে ফেলেছ প্রথম দেখাতেই, কোনো অভিযোগ করার সুযোগই দাওনি দেখছি। জয় করে ফেললাম মানে? আমি সবার সঙ্গে যেরকম ভাবে কথা বলি ওনার সাথেও তেমন করেই তো কথা বলেছি। ওনাকে জয় করতে যাবই বা কেন খামোখা? আচ্ছা আচ্ছা হয়েছে, কথা বাড়িও না। তুমি তো কিছু খাবে না, আমি জানি সেটা খুব ভালো করি। তবে এই যে আমার জন্মদিনে এসেছো, আমার মায়ের সাথে কথা বলেছো, এতেই খুশি আমি। কৃতজ্ঞ রইলাম তোমার কাছে। সুপ্রভা অনিলের হাতে সেই প্যাকেটটা দিল। অনিলও সেটা হাতে নিয়ে সুপ্রভাকে প্রশ্ন করলো। এই প্যাকেটের ভিতর কি আছে সুপ্রভা? আপনার জন্মদিনের উপহার। জানি সেটা আপনাদের কাছে নিতান্তই তুচ্ছ, কিন্তু আমার যতটুকু সাধ্য ছিল আমি দিয়েছি আপনাকে। মানুষ তো আর সাধ্যের বাইরে গিয়ে কিছু করতে পারে না বলুন। বাবা এখনো আসেনি, বাড়িতে আমার কাছে যা কিছু জমানো টাকা ছিল সেটা দিয়েই কিনেছি। অনিল হাসলো সুপ্রভার কথা শুনে, প্যাকেটটাই আলতো করে হাত বোলালো। মেয়ে, তুমি আমার কথা রেখেছো, যা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমার জন্মদিনে এসেছো, এটি আমার জন্য বড় একটা উপহার। আর কোনো উপহারের প্রয়োজন ছিল না, তবে তুমি যখন দিয়েছো তখন উপহার তো নিতেই হবে। আজকে জন্মদিনের আনন্দ আমার কাছে দ্বিগুণ হয়ে উঠেছে সুপ্রভা। তুমি এসেছো বলে রঙিন হয়ে উঠেছে সবটা। সুপ্রভা মুচকি হাসলো। যাক, তার নিজের কাছেও ভাল লাগছে সে একজনের খুশির কারণ হতে পেরে। বেশ, আপনার ভালো লেগেছে, এটুকুই আমার প্রাপ্তি। তাহলে এবার যাই, দেরি হয়ে গেল যে। বাড়িতে মা একা রয়েছেন, চিন্তা করবে। বেশ, যাও, তবে আর আটকাবো না। সুপ্রভা হাঁটা ধরছিল, অনিল ডাক দিতেই সুপ্রভা থমকে দাঁড়ালো। কিছু বলবেন? শোনো মেয়ে, আজকে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে, যেন আকাশ থেকে কোনো শ্যাম সুন্দরী নেমে এসেছে। অযথা পান দিয়ে কিছু বলছি না, তুমি অত ফর্সা না হলেও শ্যাম সুন্দরী। অসম্ভব রকমের সুন্দর দেখাচ্ছে তোমাকে, চোখ ফেরানো দায় হয়ে পড়েছে, সব দিক দিয়ে পূর্ণ তুমি। আচমকা অনিলের এরকম কথা শুনে সুপ্রভা লজ্জা পেল। চোখে মুখে লজ্জার আভা ফুটে উঠেছে। লজ্জায় যেন তাকাতেই ইচ্ছে করছে না অনিলের দিকে, তবুও লজ্জা ভেঙে উত্তর দিল। আমি তো শ্যাম বর্ণের, তাতেও যদি আমাকে আপনার কাছে শ্যাম সুন্দরী লাগে তাহলে তাহলে আপনি তো ফর্সা বর্ণের। আপনাকে ওই সাদা রঙের পাঞ্জাবি পরলে একদম শুভ্র মেঘের মতো লাগবে। নির্ঘাত চোখ সেখানেই আটকে যাবে। কথাটা বলে সঙ্গে সঙ্গে সেখান থেকে দ্রুত গতিতে প্রস্থান নিল সুপ্রভা। কথাখানি বলার পর নিজেই নিজেকে বকছে মনে মনে। ইস, সে এই কথা কি করে বলল? আজকাল মনের সাথে মুখও কন্ট্রোল করতে পারছে না দেখছি। ইস, কি লজ্জা আর লজ্জা। লজ্জার চোটে আর দ্বিতীয়বার অনিলের দিকে চোখ তুলে তাকানোর সাহসই করতে পারছে না। সুপ্রভার যাবার পানে অনিল তাকিয়ে হাসলো আনমনে। তবে কি বরফ গলতে শুরু করেছে একটু একটু করে? আজকের দিনটা যেন সুপ্রভা রঙিন করে দিয়েছে অনিলের। খোলা রাস্তায় পাশে রূপন্তীর জুতো হাতে দাঁড়িয়ে আছে জুনায়েদ। একটু দূরেই রূপন্তী এক হাত শাড়ির কুচি ধরে সেটা দেখে বেশ আওয়াজ করে হেসে উঠল। জুনায়েদের বিরক্তি বেড়ে গেল রূপন্তীর হাসি দেখে। বিরক্তিতে ভ্রু কুচকে রূপন্তীকে প্রশ্ন করল, ভ্যাটকানি বন্ধ করবে তুমি, নাকি তোমার জুতো সহ তোমাকে একদম ফিক্কা মেরে ফেলে দিব গেটের বাইরে? মেয়েটা তোকে অনিল ভাইয়া বলল কেন? তুই তখন ইশারা দিয়ে থামতে বললি আমাকে, নইলে আমি তখনই ওকে জিজ্ঞেস করতাম। অনিল মায়ের কোলে মাথা রেখে শুয়েছিল। সোনেরা বেগমের কথা শুনে মুচকি হাসলো। মা, তুমিও না এত মন ভোলা কবে থেকে হলে শুনি? সুপ্রভার জন্য যে আমার মনে একটা অনুভূতি আছে, সেটা তো আমি আগে তোমার কাছে প্রকাশ করেছি। ও তো কিছুই জানে না, হয়তো বুঝতে পারে, অনুভব করে আমার একটা আলাদা টান আছে ওর জন্য। সে আর বুঝতে বাকি? নারী পুরুষের চোখের দৃষ্টির দিকে তাকালেই বুঝতে পারে কে তাকে কোন দৃষ্টিতে দেখছে। তুই তাকে ভালোবাসিস আর সেই দৃষ্টি বুঝি সে বুঝবে না?
এমনটা হয় কখনো? ভালোবাসায় তাকানো দৃষ্টি যে অন্যরকম হয়। সোনেরা বেগমের কথা শুনে অনিল কোল থেকে উঠে সোজা হয়ে মায়ের মুখোমুখি বসলো। মা, তুই সত্যি আমার মা তো? মানে মনে হচ্ছে তুই আমার বন্ধু। এরকম করে ভালোবাসার কথা বলছো আমাকে? সোনেরা বেগম ছেলের কথা শুনে হাসলেন। আদুরে ভঙ্গিতে অনিলের মাথার চুলগুলো টেনে দিলেন আলতো করে। মা, যদি বন্ধুর মতন তোর সঙ্গে না মিশতাম তাহলে তুই এত কথা বলতে পারতিস আমাকে? পারতি না তো তাহলে? আমি তোর জন্মদাত্রী মা ঠিকই, কিন্তু বাবা মায়ের সঙ্গে সন্তানের একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত, যাতে সন্তানের কোনো কথা লুকাতে না হয় বাবা মায়ের থেকে। কারণ বিপদে বাবা মায়ের চেয়ে বড় বন্ধু হয় না, বুঝলি খোকা? একদম বুঝেছি মা। আমার ভাগ্য ভালো যে তোমার মতন একটা ভালো মা পেয়েছি আমি। খালি যত সমস্যা বাবাকে নিয়ে। বাবা যে কবে এই ছোট জাত উঁচু জাত এসব থেকে বেরিয়ে আসবে কে জানে। তোর বাবা পুলিশ অফিসার, বড় লোকদের সাথে থাকতে থাকতে মানুষটা ওরকম হয়ে গেছে রে খোকা। নইলে আমি চিনি ওনাকে, আগে এমন ছিল না। ইট পাথরের শহরে এসে মানুষটাই পুরো বদলে গেছে। তবে বদলেছে ঠিকই, কিন্তু আগে তো ছিল অন্যরকম, শুধু উপরে একটু আস্তর পড়েছে। সে আস্তর ভেঙে ফেলার ক্ষমতা সুপ্রভার আছে, যা বুঝেছি আমি। মেয়েটাকে চিনতে তোর একটুকুও ভুল হয়নি। ঠিক বলেছো, কিন্তু মা, ও আমার জন্মদিনে এসেছে ঠিকই, কিন্তু একটু খেলেও না, এমনকি একটু কেক কাটা অবধি পর্যন্ত অপেক্ষা করলো না। মেয়েটার ব্যক্তিত্ব প্রখর, যা বুঝেছি, সাথে বাবা মার জন্য অদ্ভুত টান। ও যেমন চায় ওকে ওর মতন ছেড়ে দে। মেয়েটা বোধহয় তোকে ভালোবাসে, মনে মনে তোর মতন প্রকাশ করতে পারছে না, মনের ভেতর লুকিয়ে রেখেছে। এই মেয়েকে ভালোবাসা বোঝানো অনেক কঠিন মা। সে ভালোবাসা না, সে বুঝে বাস্তবতা। কঠিন বাস্তবতার দোহাই দিয়ে ঠিক আমাকে ফিরিয়ে দেবে, এটুকু জানি আমি। সোনেরা বেগম দেখলো এতক্ষণ তার ছেলে অনিল হাসি খুশি থাকলেও এবার মুখ গোমরা করে রাখলো। ছেলের জন্মদিনে মন খারাপ, ভাল লাগলো না মায়ের। দ্রুত কথা ঘুরিয়ে ফেললো আর এক দিকে। ছেলের সঙ্গে বসে বসে সেখানেই গল্পগুজব করতে লাগলো কিছুক্ষণ। ভ্যাটকানি কোনো শব্দ? ভালো করে কথা বলতে পারছেন না নাকি? রূপন্তীর রাগত স্বরের আওয়াজ শুনে জুনায়েদের রাগ আরো বেড়ে গেল। জুনায়েদের হাতে রূপন্তীর জুতো এখনো আর রূপন্তী পাশেই দাঁড়িয়ে আছে। তখন রূপন্তী আর জুনায়েদ কথা বলতে বলতে রূপন্তী হোঁচট খেয়ে জুতা ছিঁড়ে ফেলে। তারপর জুনায়েদকে সঙ্গে নিয়ে পাশেই রাস্তার মুচির থেকে জুতো ঠিক করে নেয়। কিন্তু মুচি যখন জুতো ঠিক করছিল, রূপন্তীর চোখ চলে যায় হাওয়াই মিঠাইয়ের দিকে। ব্যাস, মুচি জুনায়েদের হাতে জুতো ধরিয়ে দেয়, আর ওদিকে রূপন্তী আপন মনে হাওয়াই মিঠাই খেতে লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাঝ রাস্তায় জুনায়েদের হাতে জুতো ধরিয়ে দাঁড় করিয়ে রেখে রূপন্তী এজন্য জুনায়েদের এত রাগ জমেছে। এই মেয়ে, তোমার জুতো নিবে নাকি আমি ফেলে দিব? রূপন্তী বুঝলো না এবার হাওয়া গরম আছে বেশ, আর খেপানো যাবে না জুনায়েদকে। সে জুনায়েদের পাশে গিয়ে জুতো চোরা নিয়ে নিজের পায়ে পড়ে ফেললো। একটু জুতো হাতে নিয়েছেন, তাতে কি মান সম্মান খোয়া গেছে নাকি? আশ্চর্য লোক তো আপনি, অথচ এদিকে আপনিই আমাকে টেনে নিয়ে এসেছেন, আর আপনার জন্যই আমার জুতো ছিঁড়ে গেছে। এখন জুতো যদি না সেলাই করতাম আমি বাড়িতে যেতাম কি করে? এতটা রাস্তা খালি পায়ে হেঁটে গেলে পায়ে ফোসকা পড়তো না? সব দোষ তো আপনার নাকি? আপনি না আমাকে টেনে আনতেন, না আমার জুতো ছিঁড়তো। আরে এটা মুখ না, টেপ রেকর্ডার। বক বক করেই যাচ্ছে। টেপ রেকর্ডারও তো দেখি ফেল মারবে আরামসে তোমার কাছে। এত স্পিড কই পাও কথা বলতে? মুখটা বন্ধ রাখতে পারো না? বাঁচাল মেয়ে কোথাকার, কানের পোকা নড়িয়ে দিল একেবারে। জুনায়েদের কথা শুনে রূপন্তী রেগে যায় ভীষণ ভাবে। তেড়ে যাচ্ছিল জুনায়েদের কাছে, উদ্দেশ্য আরো দু চারটে কথা শুনিয়ে দিবে, তাতে পেটের ভাত হজম হবে। তখন অনিল সেখানে এসে উপস্থিত হয়। আরে আরে রূপা বোন আমার, এত চেতেছো কেন তুমি? ঠান্ডা হও, ঠান্ডা হও। আপনি জানেন না ভাইয়া, আপনার এই বজ্জাত বন্ধু আমাকে বাঁচাল বলেছে। আমি নাকি ওনার কানের পোকা নাড়িয়ে দিছি। এর জবাব দিতে হবে না আমাকে? রূপন্তীর কথা শুনে অনিল জুনায়েদের গালে ঠাস করে একটা চর মেরে দিল। আচমকা চর খেয়ে জুনায়েদ গালে হাত দিয়ে থ হয়ে দাঁড়িয়ে আছে। অনিল তাকে চর কেন মারলো বুঝে উঠতে পারছে না। সে তো অনিলের ভালোর জন্যই রূপন্তীকে তাদের মাঝখান থেকে নিয়ে আসলো, আর সেই বন্ধুই কিনা জুনায়েদকে চর মেরে দিল। দেখো, ওকে চড় মেরে দিয়েছি আমি, হয়েছে তো, এবার চুপ করো। অনিলের কথা শুনে জুনায়েদকে এবার বুঝতে পারে অনিল কেন তাকে চর মেরেছে। আচ্ছা ভাইয়া, সুপ্রভা কই?
অনেকক্ষণ হলো আপনার সাথে গেল, দেখছি না যে। এদিকে আপনার বন্ধুর জন্য আমার জুতো ছিঁড়ে গিয়ে কি একটা কাণ্ড হলো। অনিল আশেপাশে তাকিয়ে দেখলো সুপ্রভা একটা বাচ্চা মেয়ের সাথে চেয়ারে বসে বসে কথা বলছে। অনিল, রূপন্তী, জুনায়েদ সেখানে গেল। এই যে ম্যাডাম, এখানে বসে বসে অন্যের বাচ্চা নিয়ে ইয়ার্কি করছেন আর আমার খবর ভুলে গেছেন? আরে রূপা, আমি তোর কাছে আসছিলাম, তখন এই বাচ্চাটা কাঁদছিল। আমি থামালাম বলে ওর মা আমাকে ধরিয়ে দিল। দেখলাম তুই খাচ্ছিস, সেজন্য আর তোকে বিরক্ত করিনি। হ্যাঁ সুপ্রভা, রূপন্তী, তোমরা খাবে না কিছু? রূপন্তী জবাব দেবার আগেই পাশ থেকে জুনায়েদ বলে উঠল, এই বাঁচাল মেয়ে আবার না খেয়ে থাকে নাকি? বাপরে কি যে বক বক করছিল। তুমি যেতে যেতে ওকে খেতে বসিয়ে দিয়েছিলাম আমি, যাতে মুখটা একটু বন্ধ থাকে ওর। 2 প্লেট বিরিয়ানি খেয়েছে বসে বসে, সাথে আবার একটু আগে হাওয়াই মিঠাইও খেতে গেছে। জুনায়েদের কথা শুনে রূপন্তী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, আবারও রেগে বলল, আপনি খাওয়ার খোটা দিলেন তো? ইচ্ছে করছে এখনই বমি করে সব উগড়ে দিয়ে আপনার গায়ে। রূপন্তীর রাগ দেখে সুপ্রভা রূপন্তীর মুখের হাত দিয়ে দিল। রূপন্তী ছাড়া কোনো শব্দ বলতে পারছে না। তুই আসলেই মুখটা একটু বেশি চালাস। আমার বান্ধবী তুই, আমি জানি তুই কি রকম। আর মুখ চালাতে হবে না, তোর মুখ বন্ধ করা দরকার। অর্নিল ভাইয়া, আমরা আসছি। অনিল খাবার জন্য সুপ্রভাকে পিছু ডাকছিল, কিন্তু সুপ্রভা রূপন্তীকে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। রূপন্তী অতি কষ্টে সুপ্রভার হাত তার মুখ থেকে ছাড়ায়। তুইও বললি আমার মুখ বেশি চলে? মনে রাখিস সুপ্রভা, একদিন আমার মুখ চুপ থাকলে অস্থির হয়ে পড়বি তুই। মিস করবি আমাকে প্রচন্ড ভাবে। সুপ্রভা আর উত্তর দিল না। এই মেয়ে একবার শুরু হলে থামে না সহসা, সেটা সুপ্রভাও জানে। ভাগ্য করে এমন একটা বান্ধবী পেয়েছে সুপ্রভা, যেখানে সে চুপচাপ হলেও রূপন্তী একদম ভিন্ন ধাঁচের। পরের দিন সকালবেলা, শুক্রবার, স্কুল সব বন্ধ। সুপ্রভা স্কুল যায়নি, বাড়িতে মা রান্না করবে, লবণ ফুরিয়েছে। গন্তব্য পাশের মুদি দোকান থেকে লবণ কিনে নিয়ে যাবে। ঘর থেকে বের হওয়ার সময় ওড়নাটা দিয়ে মাথায় ভালো করে ঘোমটা দিয়ে নিল। কাছেই দোকান যেতে 5 মিনিটও লাগবে না। সুপ্রভা লবণ কিনে নিয়ে আসছিল, ঠিক সেখানেই মিরাজকে দাঁড়ানো দেখতে পায়। চোখ তুলে দেখতে পায় মিরাজ তার দিকে তাকিয়ে আছে। সুপ্রভা সে দৃষ্টি উপেক্ষা করে নিজের মতন করে হেঁটে চলে যাচ্ছিল, যেন সে মিরাজকে দেখেইনি। কিন্তু বাদ সাধলো পথের মধ্যে। মিরাজ সুপ্রভার সামনে এসে দাঁড়ালো। সুপ্রভার বিরক্তি বেড়ে গেল অযথায়। মাঝ রাস্তায় পথ আটকেছেন কেন আপনি? কিছু বলতে চান? আমি দাঁড়ালেই দোষ, আর ওই পুলিশের ছেলে দাঁড়ালে সাধু সাধু। অথচ তুমি না আমার বাগদত্তা। পুলিশের ছেলে, এটা কি ভাষা? মুখের ভাষা ঠিক করুন। আমাকে যেতে দিন, অযথা তর্ক করার কোনো ইচ্ছে আমার নেই। সুপ্রভা নিজের মতন করে হেঁটে যাচ্ছিল, হুট করে মিরাজ এসে সুপ্রভার হাত টেনে ধরে। সুপ্রভা হাত ছাড়ানোর চেষ্টা করছে সমান তালে, কিন্তু একজন পুরুষের কাছে একজন নারীর শক্তি নিতান্তই তুচ্ছ। সেজন্য সুপ্রভাও পারল না মিরাজের সাথে। মিরাজ জোর করে একটা আংটি পরিয়ে দিতে চাইছে সুপ্রভার হাতে, কিন্তু সেটা ঢুকছে না সুপ্রভার আঙ্গুলে। আংটি কিনেছেন অথচ আমার হাতের মাপটুকুও জানেন না? জোর করে কেন ঢুকাচ্ছেন আঙ্গুলে যখন ঢুকছেই না? সে তো তুমিও স্ব-ইচ্ছাতে আমার কাছে ধরা দাওনি। তোমাকেও যেমন জোর করে নিয়েছি, তেমনি করে এই আংটিটাও জোর করেই পরাবো। মিরাজ আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আংটিটা ঢুকছে না। জোড়াছুরির ফলে সুপ্রভার আগুন লাল হয়ে গেছে। মিরাজ এক পর্যায়ে সফল হলো সুপ্রভার হাতে আংটি পরাতে, কিন্তু ততক্ষণে সুপ্রভার আঙ্গুল ফুলে করাগাছ হয়ে গেছে। ওদিকে নিজের রুমে বসে বসে মনে ভাবছে অনিল। মনের মধ্যে চিন্তা, কালকের অনুষ্ঠান তো স্পষ্ট বরফ গলাতে শুরু করেছ। এবার কি হবে? এবার কি তবে অনিল মনের কথা জানিয়ে দিবে? যদিও সুপ্রভা বুদ্ধিমতী মেয়ে, অনুভব করতে পারে, তাও এবার মনে মনে বেশ সিদ্ধান্ত নিল অনিল আর দেরি নয়। বেশি দেরি করলে যদি আর সময় না থাকে। দেখুন, আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ে তো হয়নি। এভাবে জোর করবেন না আমাকে। পুরোপুরি যখন বউ হব তখন জোর করবেন। এর আগে আমাকে জোর করলে আমি আপনার বিরুদ্ধে মামলাও করতে পারি। সুপ্রভার কথা শুনে মিরাজ শয়তানি হাসি হাসলো। বিরক্তিতে সুপ্রভা আর মিরাজের দিকে তাকালো না। এটা তোমার চিহ্ন, সব সময় আমার সঙ্গে থাকবে। বলে দিলাম। এখন জোর করে পরিয়েছি, বিয়ের পর হাতের মাপ নিয়ে তারপর একেবারে ভালো মতন পরিয়ে দেব। সুপ্রভা বিরক্তির দৃষ্টি নিয়ে মিরাজের দিকে তাকিয়ে দ্রুত পায়ে সেখান থেকে হাঁটা ধরলো বাড়িতে গিয়েই মাকে লবণের প্যাকেট দিল। মা, মিরাজের সাথে কি দেখে আমার বিয়ে ঠিক করেছো তুমি?
ওকে আমার বিন্দু পরিমাণও ভাল লাগে না, সব সময় আমার পিছু পড়ে থাকে, অসহ্য। আরে ও যদি খারাপ হতো তোর বাবা বুঝি এই বিয়েতে মত দিত? দিত না তো বল? তাহলে নিশ্চয়ই থাক। আর দেখ মা, সবসময় ভালো পাত্র খুঁজে পাওয়া যায় না, এটা খুবই মুশকিলের কাজ, কিন্তু আল্লাহ তোর জন্য ভালো পাত্র মিলিয়ে দিচ্ছেন, আমাদের এটাই বা কম কিসে। সুপ্রভার রাগ বেড়ে গেল আরো মায়ের কথা শুনে। যেখানে বাবা মা দুজনেই রাজি, সেখানে সুপ্রভা আর কি বলতে পারে? বলারই বা কি আছে? সে কি বলবে তার অবচেতন মন অনিল নামক ছেলেটির মায়ায় বাধা পড়েছে? যদিও বা বলে তাহলে কি হবে? কিছুই হবে না। অনিলের জায়গা আর তাদের জায়গা সম্পূর্ণ আলাদা। অনিল সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, আকাশ পাতাল ফারাক। এই প্রেম শুরু করলেও এর পরিণতি যে শুধুই ঘোলাটে অন্ধকার লাগছে সুপ্রভার কাছে। সব প্রেমের যে পরিণতি হয় না, যে বাস্তবতা বড় কঠিন, সেই বাস্তবতা সুপ্রভার আবেগের কাছে তুচ্ছ। বিকেলবেলা অনিল জুনায়েদকে রেখেছে সুপ্রভার বাড়ির পাশে। অনিল সব ব্যাপারে একা একা গেলেও এই একটা ব্যাপারে যেন সাহস পেল না। সুপ্রভার সামনে গিয়ে কথা বলতে গেলে যেন কথা খুঁজে পায় না, অথচ অনিলের কত কথা বলতে বাকি সুপ্রভাকে নিয়ে, কাছে গেলে কিছুই বলতে পারে না। কালকে আমাকে চড় মেরেছিস, সেটা আমি এত সহজে ভুলে গেছি ভাবছিস? ভুলিনি নেহাত, তুই আমার বন্ধু, সেজন্য না এসে পারলাম না। অনিলের ঘোর কাটে জুনায়েদের কথা শুনে। আরে কি ভাই, রূপন্তী বাচ্চা মেয়ে, তুই কোনো বাচ্চা? ও টেপ রেকর্ডারের মতো বক বক করে, আর তুই এখন কি করছিস? একটা চড় মেরেছি, তার জন্য এরকম করা লাগবে? চুপ কর বলছি। জুনায়েদ চুপ করে গেল। অনিল একদম সুপ্রভার বাড়ির সামনে দিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছে। অনিলের মা বাড়িতে, বাবা বাড়িতে নেই, কিন্তু সুপ্রভার মা বাড়িতে আছে ঠিকই। অনিলের ভয় হতে লাগলো সে সুপ্রভাকে এবার কি করে ডেকে আনবে। না, ব্যাপারটা যেমন দৃষ্টিকটু দেখাবে তেমনি সুপ্রভা রেগেও যাবে। ফলাফল অপেক্ষা করা ছাড়া আর কোনো দ্বিতীয় অপশন খুঁজে পেল না অনিল। আরে ভাই চুপ করে আছি, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে? তার চেয়ে বরং সুপ্রভা কালকে স্কুল যাবে না, তখন বলিস ওকে তোর মনের কথা। না, তখন ও সময় থাকে না, তখন বলতে পারবে না, যা বলার এখনই বলতে হবে। অনিল দেখলো একটা মেয়ে এদিক দিয়ে হেঁটে যাচ্ছে, বাচ্চা একটা মেয়ে। উপায়ন্তর না পেয়ে অনিল সেই বাচ্চা মেয়েটাকে দাঁড় করাতে জুনায়েদ চেঁচিয়ে উঠল। আরে ভাই কি করছিস? এখন তো বাচ্চা চুরির কেসে ফেঁসে যাবো দেখছি। তুই যা শুরু করেছিস, এই বাচ্চাটাকে ছাড় বলছি, নইলে পাবলিক এসে গণপিটুনি দিবে আমাদের। জুনায়েদ, তুই চুপ করবি, নইলে একটা চড় দিব তোকে, কথা বলতে পারবি না আর। জুনায়েদ চুপ হলো। অনিল বাচ্চাটাকে 100 টাকার একটা নোট দিল। বাবু, সুপ্রভাকে চিনো তুমি? বাচ্চাটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই অনিলের মুখে হাসি ফুটে উঠল। আচ্ছা, সুপ্রভাকে ডেকে গিয়ে বলবে অনিল ডেকেছে। আর শোনো, পাশে সুপ্রভার মা থাকলে কিছু বলবে না, কেমন? যদি কাজটা ঠিক করে করতে পারো তাহলে এই 100 টাকা তোমার, কেমন? বাচ্চাটা হাসি মুখে অনিলের কথা শুনে চলে যায়। অনিল আর জুনায়েদ অপেক্ষা করতে থাকে। একটু পরে সুপ্রভা বেরিয়ে আসে। সুপ্রভা বেরিয়ে এসে অনিলের চোখের দিকে তাকায়। কেন ডেকেছেন আমাকে? কোনো দরকার আপনার? দরকার আছে সুপ্রভা, তোমার সাথে কথা বলবো বলবো করেও বলা হচ্ছে না। তুমি স্কুলে যাও, তখন তোমার সময় থাকে না, কিন্তু আমার কথাগুলো বলা জরুরি। সুপ্রভা বুঝে গেল অনিল তাকে ঠিক কি কথা বলতে এসেছে। মুহূর্তের মধ্যে নিজেকে শক্ত করে নিল সুপ্রভা। না, তাকে নরম হতে দেওয়া যাবে না, কিছুতেই কঠিন হতে হবে চরমভাবে। তার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। এই যে আমার হাতে এই আংটিটা দেখছেন? হ্যাঁ দেখছি তো, কিন্তু সুপ্রভা, তোমার আঙ্গুল তো কেমন লাল হয়ে আছে, মনে হচ্ছে কেউ জোর করে তোমাকে এটা পরিয়ে দিয়েছে। শুনুন, তবে কালকে আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, আর সেখানেই তাদের কথাবার্তা পাকা হয় একেবারে। এই কয়েক সপ্তাহ পরেই আমার বিয়ে হবে। আর এই যে আংটিটা দেখছেন, এটা আমার হবু স্বামী পরিয়ে দিয়েছে আমাকে। আপনার ধারণাই ঠিক, আংটিটা আমার আঙ্গুলে লাগতে চাইনি, কিন্তু এনেছে যখন পড়তে তো হবেই, তাই না বলুন? কথাগুলো বলতে গিয়ে সুপ্রভার গলা ধরে আসছে, কান্না পাচ্ছে ভীষণ করে। নিজেকে দুর্বল লাগছে, কিন্তু নিজের দুর্বলতাকে প্রকাশ না করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ওদিকে অনিল এক বুক আশা নিয়ে এসেছিল, সে আশা সুপ্রভার কথা শুনে চুরমাচুর হয়ে গেল। একটা গোলাপ এনেছিল সুপ্রভার জন্য, লাল গোলাপ, ভালোবাসার প্রতীক। সেই গোলাপ দিয়েই ভেবেছিল সুপ্রভাকে ভালোবাসার কথা জানাবে,
কিন্তু সুপ্রভার কথা শোনা মাত্রই অনিলের হাত থেকে গোলাপটা পড়ে যায়। অনিল একদৃষ্টিতে তাকিয়ে আছে সুপ্রভার দিকে, মেনে নিতে পারছে না যেন। সমস্ত খুশি, আনন্দ, আশা সব একটা কথাতেই শেষ হয়ে গেল। সুপ্রভা মাথা নিচু করে আছে। অনিলের চোখের দিকে তাকানোর সাহস নেই, তাকালেই যেন তার ভিতরে লুকানো অনুভূতিটা আর আটকে রাখতে পারবে না। কিন্তু তাকে কঠোর হতে হবে চরমভাবে। যা হবার নয় সেটা নিয়ে এগোনোর কোনো মানেই নেই। শুধু শুধু কষ্ট তো পাবেই, সাথে ধনী গরিবের একটা অদৃশ্য দেওয়ালের জন্য অপমানিতও হতে হবে। তার বাবা এতদিন রিক্সা চালালেও গর্বের সাথে মাথা উঁচু করে বেঁচেছিল, সেই মাথা নত হবে তার মেয়ের জন্য? এটা সুপ্রভা হতে দিতে পারবে না। সেজন্য কষ্ট নিচে পাবে তাও ভালো। তবে কালকে যে আমার জন্মদিনে গেলে, কেন গিয়েছিলে কাল? তখন কেন কিছু বলনি? এক ঠান্ডা শীতল কণ্ঠে অনিল সুপ্রভাকে কথাগুলো বলল। জুনায়েদ অনিলের পাশেই দাঁড়িয়ে আছে। আপাতত পরিস্থিতিতে কিছু বলবার সাহস করছে না। সুপ্রভা কি বলবে বুঝতেই পারছে না। সে কি করে সত্যিটা বলবে? কালকে ওই ঘটনার পর তার নিজেরও অনিলকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। সবসময় সব সত্যি বলতে নেই যে। এমনি আমি তো না করেছিলাম, রূপা বাড়িতে এসেছিল সেজন্য আর না করতে পারিনি। রূপন্তীর জন্য এসেছো? দয়া করেছো আমাকে সুপ্রভা। আপনি তো জানতেন আমাকে দেখতে আসবে, বলেও ছিলাম। কালকের দিন তারিখ পাকা হলো, অবাক হওয়ার তো কিছু নেই বলুন। আপনি আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছেন, যেটা কখনোই হবার নয়। বন্ধুত্ব? ব্যাস এটুকুই? তোমাকে যে আমি বুদ্ধিমতী মেয়ে ভাবতাম, একটা ছেলে একটা মেয়ের দিকে কোন দৃষ্টিতে থাকায় এটা অন্তত তুমি বুঝতে পারোনি। এ কথা বলিও না আমাকে, এটা বিশ্বাসযোগ্য না সুপ্রভা। তুমি বুঝতে পারোনি আমি ভালোবাসি তোমাকে, তোমার প্রতি আমি অন্যরকম কিছু অনুভূতি ফিল করি। এগুলো তুমি বুঝতে পারো না সুপ্রভা? ভালোবাসি আমি তোমাকে, ভালোবাসি। শেষোক্ত কথাটা অনিল সুপ্রভার দিকে তাকিয়ে বেশ জোরেই বলল। সুপ্রভা ভয়ে কেঁপে উঠল। অনিলের সোজা সাপটা ভালোবাসার স্বীকারোক্তি, যেটা চাইলেই দুজনের ভিতর আনন্দ নিয়ে আসতে পারত, সেই স্বীকারোক্তি সুপ্রভার মনে ভয় ধরিয়ে দিল। সে বুঝেছে অনিল তাকে ভালোবাসে, ভালোবাসার অনুভূতি যে সে বুঝেছে, আর বুঝেছে বলেই অনিলকে দূরে সরিয়ে রেখেছে। দেখুন, আমি কিছু জানলেও পরিবর্তন হবে না, আর না জানলেও না। আপনার আমার পথ সম্পূর্ণ আলাদা। আপনার সাথে আমার যায় না। শুধু শুধু কথা বাড়াবেন না, লোকজন চলে আসবে। চলে যান আপনি। আমি তোমাকে ভালোবাসি, এটা আমার শেষ কথা। আমি তোমার সঙ্গেই থাকবো, যা কিছু হয়ে যাক না কেন। ভালোবাসি যে তোমাকে, এত সহজে ছাড়বো না মৃত্যুর আগ পর্যন্ত। এই ভালোবাসার কোনো পরিণতি নেই। আপনি আবেগ বোঝেন, ভালোবাসা বোঝেন। আমি বুঝি বাস্তবতা, কঠোর বাস্তবতা, যার মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। সেই কঠোর বাস্তবতার কাছে ভালোবাসা নামক কোনো বস্তুর জায়গা নেই। তার উপর আপনাকে ভালোবাসার দুঃসাহস তো নেই। আপনার ভালোবাসা গ্রহণ করা অসম্ভব। অনিল সুপ্রভার কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। সুপ্রভা আবারও বলতে লাগলো, জুনায়েদ ভাই, আপনি চলে যান ওনাকে নিয়ে। সামনেই আমার বিয়ে, আর বেশি দেরি নেই। আমি চাই না কোনো ঝামেলা হোক। জুনায়েদ কি করবে কিছু বুঝতে পারছে না। সে পড়েছে গ্যারাকলে, না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। সুপ্রভাও আর কিছু বলছে না। হঠাৎ করেই অনিল পাশে থাকা দেওয়ালে সজোরে নিচের হাতে আঘাত করলো। হাতের আঙ্গুল ছিলে রক্ত পড়ছে, তাতে কোনো ভ্রুক্ষেপই নেই অনিলের। সে নিথর দৃষ্টিতে কেবল সুপ্রভার দিকে তাকিয়ে আছে। সুপ্রভা তাকালো অনিলের দিকে, বোঝাই যাচ্ছে খুব কষ্ট হচ্ছে অনিলের। একি, আপনি আঘাত করছেন কেন? নিজেকে কষ্ট পাবেন তো। সুপ্রভা অনিলের হাত ধরে ফেলল। সুপ্রভা খেয়াল করে দেখল তার নিজের হাতে কয়েক ফোঁটা পানি। উপরে তাকাতেই দেখতে পেল সেই পানির উৎস অনিলের চোখ। অনিল কাঁদছে। কথায় আছে পুরুষ মানুষ সহসা কাঁদে না, কিন্তু অনিল কাঁদছে। তুমি জানো, এটা তোমার আমাকে করা প্রথম স্পর্শ, কিন্তু এই স্পর্শ সুখের না আমার জন্য। ভালোবাসা বুঝো? হয়তো না। বাস্তবতার ভিড়ে হয়তো তোমার মনটা সত্যি পাষাণ হয়ে গেছে। সেটা ঠেলে আমার বুঝি সত্যি তোমার হৃদয়ে স্থান করে নেওয়া অসম্ভব। সুপ্রভা বিনিময়ে কিছু বলল না। বলার মতন উত্তর যে তার নেই। সুপ্রভার অনিলকে বলতে ইচ্ছে হলো, হৃদয়ে স্থান নতুন করে কি নেবেন? হৃদয় যে তার মানুষকে নিজেই খুঁজে নেয়। যে হৃদয়ে তাকে ঘিরে অনুভূতি থাকে, সেখানে আমাদের কারোর হাত থাকে না। কিন্তু মনের কথা মনেই রেখে দিল, বলতে পারল না আর। বাস্তবতা আসলেই কঠিন। এই কঠিন বাস্তবতার দেওয়াল ডিঙিয়ে সুপ্রভা তার আবেগ অনুভূতিকে ঠাঁই দিতে পারল না। শুনেছি সত্যিকারের ভালোবাসাগুলো নাকি পূর্ণতা পায় না। একজন মন প্রাণ দিয়ে ভালোবাসলেও আরেকজন ঠিক থাকে না। এতদিন কেবল এসব শুনেছি, তবে আজ যে সেটা নিজের সঙ্গে হবে সেটা ভাবতে পারিনি।
এই কষ্ট যে একান্তই আমার, না কেউ ভাগ করে নিতে পারবে আর না কেউ বুঝবে। শুধু ভেতরটা না পাওয়া প্রণয় দহনে পুড়ে ছারখার হবে। অনিল স্থির দৃষ্টিতে তাকিয়ে শুভ্রভাকে কথাগুলো বলল। শুভ্রভা আর একটা সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। দাঁড়ানোর মতন শক্তিও তার ভিতর অবশিষ্ট নেই। যতই হোক সে মানুষ, মানুষেরও একটা সময়ের পর সহ্য করার ক্ষমতা থাকে। শুভ্রভাও পারছে না আর এসব সহ্য করতে। দৌড়ে চলে গেল নিচের রুমে। বালিশে মুখ গুজে কেঁদে যাচ্ছে। শব্দহীন কান্না যাকে বলে। শব্দ করলেও তো উত্তর দিতে হবে, সে কাঁদছে কেন? বাস্তবতা এত কঠিন কেন? শুভ্রভা অনিলকে কি করে বোঝাবে সেও অনিলকে না চাইতেও ভালোবেসে ফেলেছে? মনকে কন্ট্রোল করতে পারেনি, নিজেকে দূরে রেখেছে অনিলের থেকে। কিন্তু অবাধ্য মন অনিলের কাছে চলে গেছে। ঝুম করে বৃষ্টি শুরু হলো। শুভ্রভা জানালা দিয়ে দেখলো বৃষ্টি। মা ঘুমোচ্ছে। শুভ্রভা সেই সুযোগে ঘর থেকে বাইরে গেল। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টির ফোঁটা হাতে নিল। এক ধ্যানে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীর গতিতে হেঁটে বাইরে ঝুম বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রইল। বৃষ্টির ফোঁটা শুভ্রভার পুরো শরীর বেয়ে নামছে। সেই সঙ্গে দুচোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলোও বৃষ্টির পানিতে একেবারে ধুয়ে যাচ্ছে। কেউ ধরতেও পারবে না। যাক, একদিক দিয়ে ভালোই হলো। এখন আর কাউকে জবাব দিতে হবে না কেন কাঁদছে। হুট করেই ঝুম বৃষ্টি আসায় জুনায়েদ অনিলের হাত টেনে নিয়ে একটু দূরে একটা ছাউনির নিচে দাঁড়ায়।